দলীয় স্বার্থ চিন্তা করে বিএনপি কখনো কোনো কিছু করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্যই রাজনীতি করে, দেশের স্বার্থের কথাই কিন্তু বিবেচনা করে। আমরা সবকিছুতে শুধু ছাড়ি দিয়ে যাব? নানা সুযোগ তো নানা পক্ষ নানাভাবে নেওয়ার চেষ্টা করেছে। এটা তো এই থ্রেটটা তো আমাদের রাজনীতিতে আছে, সমাজে আছে, সামনে নির্বাচনের জন্য আছে এবং সরকারের পক্ষ থেকে বারবার এটা বলা হয়েছে। এটা তো আর আসলে আলাদাভাবে সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করে বলার কোনো প্রয়োজন নেই। এটা আমরা সবাই জানি থ্রেটটা কী ধরনের। সো আমরা মনে করি যে এই ধরনের সুযোগ যাতে কেউ নিতে না পারে, তাতে সেজন্য আমাদের যারা রাজনৈতিক শক্তিগুলো এই মুহূর্তে ক্রিয়াশীল আছে তাদের মধ্যে এক ধরনের জেনারেল কনসেনসাস থাকা উচিত, কিছু জাতীয় বিষয়ে মৌলিক একটা ঐক্যমত্য থাকা উচিত এবং সেটা আছে আমরা বিশ্বাস করি। আর বাকি যে ইস্যুগুলোতে তাদের ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা স্বাভাবিক। আমরা মনে করি না যে এই ডিফারেন্সটা এমন কোনো বড় কোনো গ্যাপ তাদের মধ্যে তৈরি করবে যাতে রাজনৈতিক একটা অচল অবস্থা তৈরি হবে। সেরকম পরিবেশ বা পরিস্থিতি এখনও তৈরি হয়নি। খুব স্পষ্ট কথা। আমি ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এই পর্যায়ে আপনাকে একটু যুক্ত করি। আমরা আসলে যেটা এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন সময় এই বক্তব্যটা আসলে আমরা শুনে থাকি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পর তাদের যে ভূমিকাটা নেওয়া দরকার ছিল তারা সেই ভূমিকাটা রাখতে পারেনি। তাদের নিজেদের স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থেকেছে এবং যে কারণে আসলে তরুণদেরকেই দায়িত্ব নিতে হয়েছে। একটু ব্যাখ্যা করবেন, বিএনপি আসলে নিজেদের স্বার্থগুলোই কি আসলেই বেশি দেখছে? যদি বেশি দেখে থাকে তাহলে সেই জায়গা থেকে কতটুকু ছাড় দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত? আপনি যদি বিএনপির মূল্যায়নটাই বিএনপিকে হিসেবে আপনাকে করতে বলি। জি জি, ধন্যবাদ আপনাকে। না, অ্যাকচুয়ালি এটা বিএনপি নিজের স্বার্থের কথা বিবেচনা করে কোনো কিছু করেনি। আপনি বলতে পারেন যে রাজনীতিতে এক একটা সময়ে এক এক ধরনের পরিবেশ পরিস্থিতি বিরাজমান। আজ যা আছে সেটা আগামীকাল নাও থাকতে পারে, 10 দিন পরে পরিস্থিতির অন্যরকম পরিবর্তন হতে পারে। এটা রাজনীতিতে সবসময় মানে একটা অনিশ্চয়তা থেকেই থাকে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের স্বার্থের কথা বিবেচনা করেই কিন্তু যা কিছু করেছে বা করছে। এখানে ক্ষুদ্র স্বার্থ বা নিজেদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো কিছু করা হয়েছে এমনটা আমি মনে করি না। আপনি বলতে পারেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়তো দায়িত্বশীলতার জায়গা থেকে বা পুরনো রাজনৈতিক দল বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা হয়তো বা আরেকটু আপনার সহনশীল বলতে পারেন অন্যদের প্রতি। মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনার আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র জনতা, তারপরে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি মনে করেন যে আরেকটু মনে করেন আমি বলবো যে সহমর্মিতার একটা বিষয় যদি আপনি মনে করেন বা এই ধরনের কেউ যদি মনে করে থাকেন, হয়তোবা সে ধরনের বিষয়টা থাকতে পারতো। কিন্তু দেখা গেছে অব্যবহিত পরে, জুলাই আগস্ট অব্যবহিত পরে আমরা অনেকটা জায়গায় অনেক সময় দেখেছি যে আত্মহমিকা কিংবা দম্ভ অনেক ধরনের বিষয় ছিল যেগুলিতে মনে করেন যে বিভিন্ন জনকে বিভিন্ন সময় প্রভাবিত কিংবা বিভ্রান্ত করে থাকতে পারে। এবং দল হিসেবে তো মনে করেন যে আপনার সেটা তো নেতা বা নেত্রী আপনার এবং প্রত্যেকে হিউম্যান বিং, কালেকটিভলি তারা একটা দল। কিন্তু বাস্তবে যখন আপনার একজন ব্যক্তি হিসেবে, হিউম্যান বিং হিসেবে আপনি যখন চিন্তা করেন তখন রিয়াকশনটা সব সময় আসে। হয়তো রিয়াকশনের পরিমাণটা কম হওয়া উচিত ছিল কিংবা হওয়াই উচিত ছিল না, সেটা অন্যভাবে মিনিমাইজ করা কিংবা অন্যভাবে কাম ডাউন করা, সে ধরনের একটা বিষয় আপনি তুলতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো যে হয়তো সামান্য ধরনের ভুল বোঝাবুঝি বা এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব অনেকে আপনার টেনে আনতে পারেন, কিন্তু দলীয় স্বার্থ চিন্তা করে বিএনপি কখনো কোনো কিছু করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্যই রাজনীতি করে, দেশের স্বার্থের কথাই কিন্তু বিবেচনা করে। আমি মনে করি যে এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা আপনি তুলে এনেছেন এটা সঠিক না। খুব স্পষ্ট কথা। সেক্ষেত্রে এস এম সাইফ মোস্তাফিজ, আপনি যেটা আসলে শুরুতে বলছিলেন যে বিএনপির মতো রাজনৈতিক দল যেগুলো একটা দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে বিএনপির, সেই হিসেবে আপনাদের একটা প্রত্যাশা ছিল তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে আপনাদের কাজগুলোকে এগিয়ে নিতে হয়তো সহায়ক শক্তি হিসেবে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হতাশ হয়েছেন, কিন্তু যেটা নিয়ে আসলে সবাই একটু ভয় পায় যে জুলাই যোদ্ধারা যখন মাঠে থাকে তখন আসলে অনেক বড় কিছু সম্ভব হয়, কিন্তু তারা যখন মুখোমুখি হয়ে যায় তখন ব্যাপারটা হতাশাজনক হয়ে যায়। মতপার্থক্য থাকবে, মতবিরোধী কি কোনোভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে? যেটি মানে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য তো ছাড় তো দিতে হয়। সেই ছাড় আসলে কতটুকু দেওয়ার জন্য আপনার অন্তত প্রস্তুত? ধন্যবাদ। দেখুন, ডে ওয়ান থেকে আমরা ছাড় দিয়ে আসছি আর কি। মানে এটা বলা
আপনারা নিজেরাই বুঝবেন যে ওই সময় 5 তারিখে যে তরুণরা সামনে থেকে লিড দিয়েছিলেন তারা তো চাইলেই অল আউট তারাই একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতেন। সব রকম সুযোগ বা সব রকম কিন্তু অপশন ছিল, কিন্তু তরুণরা ডে ওয়ান থেকে দায়িত্বশীল পরিচয় দিয়েছে এবং তারা বড় রাজনৈতিক দল যারা আসলে ছিলেন বা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আসলে চেয়েছিল জাতীয় সরকার গঠনের জন্য। তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর না চাওয়ার ক্ষেত্রে, স্পেশাল তারেক রহমান সাহেব না চাওয়ার ক্ষেত্রে, তখন একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু যায় এবং প্রত্যেকটা ইস্যুতেই তরুণরা ছাড় দিয়ে এসছে। এবং আপনারা জানেন যে কয়েকটি রাজনৈতিক দল অলরেডি কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা চলাকালীন সময় কিন্তু তারা দেখা গেছে রাজপথে নেমেছে পিআর নিম্ন কক্ষের মানে পিআর ইস্যুর জায়গা থেকে। তো সেখানে তো এনসিপি কিন্তু বা তরুণরা কিন্তু আসলে মাঠে কিন্তু নামেনি, বরঞ্চ তারা ঐক্যমত্য কমিশনের উপরে সেই ভরসাটা রাখতে চেয়েছে। বড় রাজনৈতিক দল বা যারা সবসময় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছেন তাদের সকলকে আসলে একতাবদ্ধ রেখে আসলে তারা সামনের দিনে বাংলাদেশটা বিনির্মাণ করতে চায়। তো আমাদের দায়বদ্ধতার জায়গা, আমাদের চিন্তার জায়গা থেকে আমরা সবসময় আসলে সেই ছাড়টা আমরা দিতে চাই। না মানে আমি আমি আসলে যে পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম, মানে ছাড় আসলে রাজনৈতিক দল হিসেবে 5 আগস্টের পর 2024-এর অনেকেই অনেকভাবে দিতে আমরা দেখেছি, কারণ এক টেবিলে সব রাজনৈতিক দল একটা রুমে বসে আছেন এমন দৃশ্য আমরা বহুত আগে দেখেছিলাম। মানে এটা আসলে এই 13, 14, 15, 16, 17 বছর আমরা দেখিনি, যেটা আমরা এখন দেখছি, এবং এটা অনেক আশাবাদ তৈরি করে বটে। কিন্তু যখন আমরা দেখি একটা মার্কা, একটা প্রতীক নিয়ে যখন কথা হয় এবং সেখানে কোনো বিকল্প দেখা হবে না, এই প্রতীক না দিলে কিভাবে নির্বাচন হয় সেটা আমরা দেখে নিব, এমন স্ট্যাটাসগুলো দেখি, আবার ডিলিটও হতে দেখি, তখন তো একটা মানে শঙ্কা কাজ করে। সেই জায়গা থেকে বলছিলাম যে ধরুন এইখানটাতে এসে আপনারা মনে করছেন কিনা যে হ্যাঁ একটা আওয়াজ তৈরি হচ্ছে, নির্বাচনে একটা লেন্দি হচ্ছে, আমরা একটা ট্রেনে তো উঠে গেছি, আমাদের বিকল্প এই অপশনটা আমরা রাখছি, এরকম কোনো ছাড় দেওয়ার মানসিকতা? না দেখুন, নির্বাচনের বিপক্ষে আমরা কেউই না। মানে একটা গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে রাজনৈতিক ধারায় যাওয়ার জন্য মানে নির্বাচনের বিকল্প কিছু নেই। তবে আমরা যে প্রসঙ্গতে স্টিক ছিলাম বা আমরা স্টিল আছি, এটা হচ্ছে যে আমাদের সিস্টেমেটিক পরিবর্তনটা। এই 17 বছর ধরেও তো অনেকগুলো ইলেকশন আপনারা দেখেছেন, এগুলো কাভারেজ করেছেন। সেই ইলেকশন গুলা কোন ফরম্যাট হচ্ছে সেটা আপনারা জানেন। তো সেই ফরম্যাটটা, সিস্টেমটা যদি আমরা পরিবর্তন না করে দিয়েই আমরা ইলেকশনের ট্রেনে উঠে যাই, তাহলে তো আমরা সেই পুনরাবৃত্তির জায়গাটাই আমরা হয়তো বা দেখবো। নতুন মোড়কে আরেকটা গ্রুপ বা আরেকটা জায়গা থেকে তারা হয়তো বা সেই সুযোগটা নিবে। তো আমাদের ডে ওয়ান থেকে জায়গাটা ছিল এটা যে আমরা আসলে সংস্কারের জায়গাটা চাই, নির্বাচনের সাথে আমাদের কোন রকম বাধা বা বিপত্তির জায়গা নেই। এবং মার্কার ক্ষেত্রে আমরা রিজেক্টের জায়গাটা এই জন্যই, কারণ আপনারা জানেন যে এই মার্কা নিয়ে আমরা প্রথমে কিন্তু একটা সার্ভেও করেছিলাম যে আপনার চোখে নতুন বাংলাদেশ, সেখানে দলের নাম, মার্কা, এগুলো নিয়ে আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক জেলায় জেলা উপজেলা গিয়েছিলাম এবং সেখানে 1 নম্বরে মার্কাটা ছিল শাপলা। তো আমরা যেখানে আমরা বলছি যে আমাদের ম্যান্ডেটই আসলে জনগণের ম্যান্ডেট, আমরা জনগণের নাম নিয়ে রাজনীতি করছি, জনগণের জন্য রাজনীতি করছি। তো সেখানে যেখানে আমরা আকাঙ্ক্ষাটা দেখেছি শাপলার প্রতি, তো সেই জায়গাটা নিয়েও কি আমরা ফাইট করতে পারবো না? মানে আমরা সবকিছুতে শুধু ছাড়ি দিয়ে যাবো? না, অবশ্যই অবশ্যই ফাইট করতে পারবেন, কারণ যে কোনো বিষয়ে আসলে গণতান্ত্রিক মানসিকতা যদি আমরা রাখি তাহলে অবশ্যই আমরা আমাদের দাবিতে অটল থাকবো এবং সেটা পূরণ করার জন্য যতটুকু ইলেকশন হতে দেয়া হবে না, এইটার আসলে কোনো সম্পর্ক নেই। এই ন্যারেটিভটা আসলে